ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের প্রথম দিনেই উত্তপ্ত অধিবেশন কক্ষ। বিরোধী দলের প্রতি অসহিষ্ণুতার অভিযোগ তুলে খোদ স্পিকার হাফিজউদ্দিন সংসদের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা জানিয়েছেন। বিকেলে তৃতীয় অধিবেশনের উদ্বোধনীতেই স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যকে ঘিরে হট্টগোল এবং সংসদে কিছু সময়ের জন্য অচলাবস্থার সৃষ্টি হয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিরোধী দলের প্রশ্নকে পল্টন মাঠের বক্তব্য বলে উল্লেখ করায় হট্টগোল তৈরি হয় অধিবেশন কক্ষে। পরে স্পিকারের হস্তক্ষেপে পরিস্থিতি কিছুটা শান্ত হয়। মিল্টন আনোয়ার জানাচ্ছেন বিস্তারিত। কথা হচ্ছে নির্ধারিত জাতীয় সংসদে এই হইচয়ের সূচনা স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যকে কেন্দ্র করে। প্রশ্নোত্তর পর্বে জামায়াত ইসলামের সংসদ সদস্য শফিকুল ইসলাম মাসুদ সংসদ সদস্যদের উপর হামলার বিষয়টি তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য জানতে চান। স্বরাষ্ট্রমন্ত্রী জবাব দিতে গিয়ে বিরোধী দলের সংসদ সদস্যের বক্তব্যকে শাহবাগ চত্বরের বক্তব্যের সঙ্গে তুলনা করেন। শাহবাগ স্কোয়ারে বক্তৃতা দিয়ে পার্লামেন্টে বক্তৃতা দিয়ে এক কথা না, আমি কাউকে উদ্দেশ্য করে বলি নাই। এরপরেই হট্টগোল বাঁধে অধিবেশন কক্ষে। বিরোধী দলের সব সদস্য একসাথে দাঁড়িয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ জানিয়ে বক্তব্য এক্সপান্সের দাবি জানান। স্পিকার বারবার তাদের বসতে বললেও তাতে কান না দিয়ে বিরোধী দলের সদস্যরা প্রতিবাদ জানাতে থাকেন। আপনারা অনুগ্রহ করে বসুন। এই সময় স্পিকার বলেন, আগে স্বরাষ্ট্রমন্ত্রী জবাব দেবেন, তারপর বিরোধী দলের নেতা বক্তব্য দেবেন। আপনাদের তো উত্তর দেওয়ার সুযোগ পাবেন। এ নিয়ে প্রায় আধ ঘন্টা বচসা চলে। এরপর স্বরাষ্ট্রমন্ত্রী তার বক্তব্যে বিরোধী দলের কাছে স্পষ্ট অভিযোগ চান। কোথায় বিরোধী দলীয় কোন এমপির মামলায় আসামি গ্রেপ্তার হয় না সেটা স্পেসিফিক প্রশ্ন দরকার। বলেন, তারপর বলেন। এবং কোথায় ছিনতাই হয়েছে, আসামি গ্রেপ্তার হয় নাই, সেটার স্পেসিফিক বর্ণনা দরকার। শুধু হাওয়াই ভাবে যদি বলা হয়, আমভাবে যদি বলা হয় যে এই সমস্ত হচ্ছে প্রতিকার কি, বিরোধী এমপির উপর হামলা হচ্ছে প্রতিকার কি, স্পেসিফিক কোশ্চেন করতে হবে। এটা অসংবিধান, এটা অসমান। বিরোধী দলের নেতা তার বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রীর সমালোচনা করে বলেন, তিনি সংসদীয় ফ্যাসিবাদ কায়েম করছেন। বক্তব্য প্রত্যাহার না হলে ওয়াকআউটেরও হুমকি দেন তিনি। সংসদ অধিবেশন যেদিন থেকে বসা শুরু হয়েছে সেদিন থেকেই তিনি তুচ্ছ তাচ্ছিল্য করে সবাইকে, উনি নিজেকে কি মনে করেন আমি বুঝতে পারি না। এমনকি তিনি সেই দুঃসাহস এখানে দাঁড়িয়ে তিনি দেখিয়েছেন, তিনি বলেছেন যে এই সংসদে তিনি শিক্ষকের ভূমিকা পালন করবেন। আমরা তার ছাত্র হওয়ার জন্য এখানে আসি নাই মাননীয় স্পিকার। অপমান নিয়ে আমাদের এখানে বসার কোনো প্রশ্নই ওঠে না মাননীয়। এরপর স্পিকার তার বক্তব্যে সংসদের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তোলেন। বিরোধী দলকে উদ্দেশ্য করে বলেন, তারা অসহিষ্ণু আচরণ করছেন। সংসদের রীতিনীতি মেনে কার্যক্রম পরিচালনা করতে হবে। আপনাদের কাছ থেকে আমি সহযোগিতা কামনা করছি। প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আধ ঘন্টার এই অচলাবস্থায় সরকারি দলের সদস্যরা ছিলেন স্বাভাবিক। মিল্টন আনোয়ার, ৭১, ঢাকা। বাংলাদেশ নতজানু পররাষ্ট্রনীতির কবর রচনা করেছে, এমন মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। বিকেলে জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের উদ্বোধনী দিনে সম্পূরক প্রশ্নের জবাবে কথা বলেন তিনি। আর মক্কা প্রতিরক্ষা চুক্তিতে বাংলাদেশের এখনই যোগ দেওয়ার কোনো সুযোগ নেই বলেও জানান মন্ত্রী। সেই সাথে তিনি আরও জানান, গঙ্গা পানি চুক্তি নবায়নের জন্য ভারতকে এরই মধ্যে জানানো হয়েছে। মিল্টন আনোয়ারের আরও একটি প্রতিবেদন। জানাচ্ছি আমাদের মাননীয় সংসদ সদস্য বৃহস্পতিবার স্পিকার হাফিজউদ্দিন আহমেদের সভাপতিত্বে শুরু হয় ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন। শুরুতে শোক প্রস্তাব গ্রহণের পর শুরু হয় প্রশ্নোত্তর পর্ব। মক্কা প্যাক্ট 7 আগস্ট 2026 এরপর স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানার সম্পূরক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী সংসদকে জানান, মক্কা প্রতিরক্ষা চুক্তিতে বাংলাদেশের যোগ দেওয়ার বিষয়টি নির্ভর করছে সদস্য দেশগুলোর অভিপ্রায়ের উপর। এই প্যাক্ট 3টি দেশের ভেতরে হয়েছে। আমরা এতে এই প্যাক্টটিকে ইতিবাচক হিসেবে দেখছি। এতে যোগদান করার বিষয়টি এখনো আসেনি, কারণ এটা নির্ভর করছে যারা এই প্যাক্টের সদস্য তাদের অভিপ্রায়ের উপর। তারা যদি অভিপ্রায় প্রকাশ করেন বাংলাদেশকে
এই প্যাক্টটা নেবার জন্য, তাহলে পরে আমরা নিশ্চয়ই সেটা ইতিবাচকভাবে বিবেচনা করব। সংসদ সদস্য মীর আহমেদ বিন কাসেমের সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব অর্জন বাংলাদেশের জন্য আন্তর্জাতিক পরিমণ্ডলে অভূতপূর্ব গৌরবময় প্রাপ্তি। তবে এই পদটি একক কোনো দেশের স্বার্থ বা সুবিধার জন্য ব্যবহারের সুযোগ নেই। মাননীয় স্পিকার, আপনি যেমন সকল সংসদ সদস্যের স্পিকার, আমিও তেমনি সকল জাতিসংঘের সদস্য রাষ্ট্রের যে সংগঠন সাধারণ পরিষদ, তার প্রেসিডেন্ট হিসেবে কাজ করব। এখানে কোনো বিশেষ দেশের জন্য কাজ করার স্কোপ কম, এটা আমি আপনাদের সবাইকে অনুরোধ করছি, এটা বিবেচনা করবেন। বাংলাদেশ গর্বের সঙ্গে, যোগ্যতার সঙ্গে এই দায়িত্ব পালন করবে যদি আমরা সকলের জন্য কাজ করি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। বাংলাদেশ নতজানু পররাষ্ট্রনীতির কবর রচনা করেছে দাবি করে মন্ত্রী সংসদকে জানান, গঙ্গা পানি চুক্তি নবায়নের জন্য ভারতকে চিঠি পাঠানো হয়েছে। আর কখনো বাংলাদেশ কারো কাছে মাথা নত করবে না। আমরা নতজানু পররাষ্ট্রনীতির কবর রচনা করেছি। বাংলাদেশে জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবেলায় আন্তর্জাতিক পর্যায়ে কাজ চলছে বলেও জানান ডক্টর খলিলুর রহমান। আমাদের পররাষ্ট্রনীতির মিল্টন আনোয়ার, ৭১, ঢাকা। বিভিন্ন দূতাবাসের। সৌদি আরবের রিয়াদে সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশের মধ্যে ৯ জনের মরদেহ দেশে আনা হয়েছে। বিকেলে দেশে পৌঁছানোর পর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। প্রাথমিকভাবে নিহত প্রত্যেক পরিবারকে পরিবহন ও দাফন খরচ বাবদ ৩৫,০০০ টাকা করে দিয়েছে প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। পরিবারের ওয়ারিশদের তালিকা পাওয়ার পর সরকারি আরও আর্থিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী। বিকেলে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মরদেহগুলো গ্রহণের আগে শোকসন্তপ্ত পরিবারগুলোকে এমন আশ্বাস দিয়েছেন তিনি। আর দুর্ঘটনায় নিহত আরও ৭ বাংলাদেশির মরদেহ খুব দ্রুত দেশে আনার আশ্বাস দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। শনাক্ত করার জন্য একটা ডিএনএ টেস্ট করতে হবে, তাদের পরিবারের সাথে যোগাযোগ করা হয়েছে এবং পরিবারের সহযোগিতায় ডিএনএ টেস্টটা সম্পন্ন হলে আমরা কিভাবে তাদের আইডেন্টিফিকেশন করে দেশে ফিরিয়ে আনতে পারি সেই কাজটি কিন্তু আমাদের মিশন করছে। আমরা আমাদের ভাইদেরকে হারিয়েছি, ওদের পরিবারের উত্তরাধিকারী কারা আমরা এটা শনাক্ত করি, তারপরে তাদের পরিবারের অবস্থা বুঝে আমরা আমাদের সরকারের পক্ষ থেকে যেটা করব আপনাদেরকে আমরা জানিয়ে দেব। ডিসেম্বরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন শুরু করতে চায় নির্বাচন কমিশন, আর এই জন্য তফসিল ঘোষণা হতে পারে আগামী সেপ্টেম্বরে। দুপুরে ব্রিফিংয়ে এমনটাই জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। নির্বাচন সুষ্ঠুভাবে করতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে খুব দ্রুত বার্ষিক পরীক্ষা নেওয়ার আহ্বানও জানিয়েছেন তিনি। আরও জানাচ্ছেন ফরহাদ ইবনে মালিক। স্থানীয় সরকার নির্বাচন কবে, এ নিয়ে নানা জল্পনার পর একটি সম্ভাব্য সময়ের কথা জানালেন প্রধান নির্বাচন কমিশনার নিজেই। বৃহস্পতিবার নবনির্বাচিত রাষ্ট্রপতির সাথে সৌজন্য সাক্ষাৎ করেন প্রধান নির্বাচন কমিশনার সহ অন্যান্য কমিশনাররা। পরে আগারগাঁওয়ে ইসি ভবনে এসে সিইসি জানান, চলতি বছরের শেষ নাগাদ স্থানীয় সরকার নির্বাচন শুরু করতে চায় কমিশন। আশা করছি যে আমরা হয়তো এই মাসের মধ্যে, এই মাস মানে সেপ্টেম্বর মাসের মধ্যে হয়তো শিডিউলটা ঘোষণা করতে পারবো। তাহলে আলটিমেটলি গিয়ে বছরের শেষে এবং কিছু কিছু হয়তো আগামী বছরে চলে যেতে পারে। নির্দিষ্ট সময়ের আগে তাই শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে তাদের বার্ষিক পরীক্ষা সম্পন্ন করার আহ্বানও জানান তিনি। এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সাথে আলোচনা করার কথাও বলেন সিইসি। এই পরীক্ষার বিষয়টি আমরা হয়তো সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সাথে আলাপ করে একটু অ্যাডজাস্ট করার চেষ্টা করবো। ইফ ইট ইস পসিবল আমরা হয়তো এন্ড অফ নভেম্বরে শুরু করতে পারি, যদি ওনারা পরীক্ষাটা একটু আগে। এদিকে 90 দিনের মধ্যেই ঠাকুরগাঁও 1 আসনের উপনির্বাচন সম্পন্ন করতে সব রকমের প্রস্তুতি নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন নাসির উদ্দিন। আমাদেরকে লার্জ নাম্বার অফ ইউনিয়ন পরিষদ ইলেকশন হ্যাজ টু বি ডান উইদিন দিস ইয়ার। ফরহাদ ইবনে মালিক, 71, ঢাকা। দর্শক, চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখবেন 71 ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করবেন 71 ইউটিউব চ্যানেলে। থাকবেন 71-এর সাথে।